আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মোদীর ধ্বজভঙ্গ পররাষ্ট্র নীতি। মোদীর পররাষ্ট্র নীতি বারবার কিভাবে মুখ থুবড়ে পড়ছে সেটাই আমাদের আলোচ্য বিষয়। নরেন্দ্র মোদী এমন একজন প্রধানমন্ত্রী যিনি সব থেকে বেশি মুসলিম কান্ট্রি ভ্রমণ করেছেন। দেশ ভ্রমণে তিনি ওস্তাদ, দেশের টাকা বাড়াচ্ছেন এবং বিভিন্ন কান্ট্রিগুলি বাড়াচ্ছেন। প্রকৃতপক্ষে ভারতীয় মুসলমানদের ঠিক কী অবস্থা তিনি করে রেখেছেন এবং বিদেশে বোঝাতে সক্ষম হচ্ছেন যে ভারতের মুসলমানদের অবস্থা ভালো, কিন্তু আদৌ কি ঠিক তাই? তিনি বিদেশে যান এবং সেখানে গিয়ে বলেন যে এটা তাদের আভ্যন্তরীণ বিষয় বলে তিনি বিষয়গুলোকে এড়িয়ে যান। সেখানে গিয়ে তিনি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন, কিন্তু সেই প্রশ্নগুলোকে তিনি এড়িয়ে যান। এই তো কয়েকদিন আগে তিনি আমেরিকা যুক্তরাষ্ট্রে গিয়েছিল এবং সেখানকার এক সাংবাদিক তাকে প্রশ্ন করে যে ভারতের সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে। তিনি সেই প্রশ্নের উত্তরটি দেননি এবং যতটুকু উত্তর দিয়েছিলেন তাতে করে তার কোনো ক্লিয়ারেন্স আসেনি। তিনি সেই প্রশ্নের উত্তর না দিয়ে কিছুটা গেঁজিয়ে ছেড়ে দিয়েছেন যে ভারত একটি বৈচিত্র্যময় দেশ, এখানে কখনো সংখ্যালঘুদের উপর অত্যাচার হয় না, এই সমস্ত বলে বিষয়গুলো তিনি এড়িয়ে গিয়েছেন। তো আজকে দেখার বিষয় যে তিনি বাইরের দেশে যে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে সেই বিষয় নিয়ে বারবার কথা বলছেন। হ্যাঁ বন্ধু, ঠিক তাই, আমি এখানে বাংলাদেশের কথাটাই বলছি। বাইরের দেশের হিন্দুদের নিয়ে তার মাথা ব্যথা, কিন্তু দেশের মুসলমানদের যে কি অবস্থা বা দেশের সংখ্যালঘুরা যে অত্যাচারিত সেটা নিয়ে তিনি একটিবারও কোনো কথা বলেন না। আজকে বাংলাদেশের হিন্দু অত্যাচারিত হচ্ছে বলে ঢাকঢোল পেটানো হচ্ছে। আজকে নিজের দেশের সংখ্যালঘুরা যে অত্যাচারিত সেটা কিন্তু কেউ বলছেন না। তো বাংলাদেশের কথা তিনি কোন মুখে বলেন যেখানে আজকে ভারতের সংখ্যালঘুরা অত্যাচারিত? বাংলাদেশের হিন্দুরা সেখানে অত্যাচারিত নয়। ভারতের মিডিয়া, কিছু গদি মিডিয়া সেখানে সম্পূর্ণ মিথ্যে খবর পরিবেশন করছে। আজকে যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সম্পর্কে যে ভুয়ো খবর ভারতীয় মিডিয়াগুলো ছড়াচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হয়নি, তিনি দেশদ্রোহিতার মামলায় গ্রেপ্তার হয়েছে, সেখানে তিনি জাতীয় পতাকাকে অসম্মান করেছেন। তার যে আইনজীবী ছিল সে কিন্তু মুসলিম নয়, সে ছিল একজন হিন্দু আইনজীবী, তাকে মারধর করা বা হত্যা করা হয়নি। এ সম্পর্কে যে মিডিয়ায় যে তথ্যগুলো প্রচারিত হয়েছে সম্পূর্ণ মিথ্যা। তো চিন্ময় কৃষ্ণ নিয়ে আমাদের কি কিছু করার আছে নাকি? সেটা তাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। আজকে একটা জিনিস বলা দরকার, পাকিস্তান কাকে আশ্রয় দিয়েছে? মাসুদ আজহারকে। মুম্বাই ঘটনার মূল চক্রী দাউদ ইব্রাহিমও পাকিস্তানে আছে। ঠিক তেমনই ভারতকে আশ্রয় দিয়ে ভারতে আশ্রয়িত রয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। এখন যদি পাকিস্তান বলে যে আমরা তো মাসুদ আজহারকে আশ্রয় দিয়েছি বা যাদেরকে আশ্রয় দিয়েছি সেটা তো ভালোই করেছে, কারণ তোমরা তো তোমাদের দেশে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছো, সেও তো স্বৈরাচারী, সে তো সন্ত্রাসী, সেখানে তার দেশের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রয়েছে, তার বিরুদ্ধে এখন 1000টা মামলা চলছে, আন্তর্জাতিক আদালতে সে অপরাধী। আজকে ভারতের সঙ্গে কোনো দেশের সম্পর্ক ভালো না। ঢাকায় গণ আন্দোলনের আগে আমি একবার বাংলাদেশ ঘুরতে গিয়েছিলাম এবং সেখানকার কিছু মানুষের সঙ্গে আমার কথা হয়েছিল এবং তাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে ভারত সম্পর্কে তাদের মতামতটা কি। তারা কিন্তু আমায় স্পষ্ট করে জানিয়েছিল তারা কিন্তু ভারতবর্ষকে খুব ভালোবাসে এবং বিশেষ করে পশ্চিমবাংলাকে তারা কিন্তু খুবই শ্রদ্ধা করে এবং ভালোবাসে, কিন্তু তারা কিন্তু মোদীজিকে ঘৃণা করে, তারা মোদীর নীতিকে ঘৃণা করে, তারা কিন্তু ভারতবর্ষকে ঘৃণা করে না। এই জন্যে যখন খেলা হয় ভারত এবং অস্ট্রেলিয়ার
তখন তারা অস্ট্রেলিয়াকে সমর্থন করে মোদী বিরোধিতার জন্যই। আজকে যদি মোদী ভারতের প্রধানমন্ত্রী না হতেন তাহলে কিন্তু তারা ভারতকে সমর্থন করত। তীব্র মোদী বিরোধিতা থেকে আজকে তারা ভারত বিরোধী হয়ে উঠেছে। কারণ মোদীজি ভারতের সংখ্যালঘুদেরকে একদম ঠিক চোখে দেখছে না। বিশেষ করে মোদীজি রাম মন্দির স্থাপন করেছেন বাবরি মসজিদ ভেঙে। বাবরি মসজিদ যে সম্পর্কে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেটা মেনে নেওয়া যায় না, সেটা বিশ্বের লোক মেনে নিতে পারেনি। আজকে ভারতকে নিচে টেনে নামাচ্ছে মোদীজি। গরুর মাংস খাওয়ার অপরাধে সংখ্যালঘুদের ওপর প্রচন্ড অত্যাচার হচ্ছে, জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে। এই তো কয়েকদিন আগে একটা বাচ্চা ছেলেকে গাছে বেঁধে তার উপরে শেখে অত্যাচার, বল জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম বল। স্কুলে ঘৃণা ভাষণ দিচ্ছে শিক্ষকরা, বিচারপতিরা, হাইকোর্টের বিচারপতি ভুলভাল রায় দিচ্ছে এবং তারাও ঘৃণা ভাষণ দিচ্ছে। স্কুলের যারা শিক্ষক ছাত্রদেরকে জোর করে পেটাচ্ছে এবং মুখ দিয়ে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। এই ধরনের ঘটনা ভারতে হামেশাই হয়ে চলেছে। মব লিঞ্চিং এখানে সবসময় হচ্ছে। আজকে আমেরিকার সঙ্গেও কিন্তু ভারতের সম্পর্ক ভালো নেই। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বলেছিল যে তিনি কাশ্মীর সমস্যার সমাধান করবেন। তখন ভারত বলেছিল যে এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প এখন আবার ক্ষমতায় এসেছেন। এখন দেখার বিষয় এটাই যে তিনি কি কাশ্মীর সমস্যার সমাধান করেন কিনা, ভারত তার মধ্যস্থতা মেনে নেয় কিনা। ভারত বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে 40 লক্ষ ভারতীয় বসবাস করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের নিয়ম হচ্ছে এটাই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে জন্মগ্রহণ করবে তারাই সেই দেশের নাগরিক হবে। এখন অনেক ভারতীয় মার্কিন যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে তারা ভারতীয় চলে এসছে। এমন লোকের সংখ্যা প্রায় 16 লক্ষ। তো এই ডোনাল্ড ট্রাম্প বলেছে তাদের নাগরিকত্ব নীতিতে সংশোধন আনবে। তারা এই জন্মসূত্রে পাওয়া নাগরিকের এই আইনটিকে চেঞ্জ করবে। তো এখন এই নাগরিকের আইনটাকে চেঞ্জ করার পরে এই 16 লক্ষ ভারতীয় কোথায় যাবে? এখন কি তাদের দেশ থেকে এই 16 লক্ষ নাগরিককে তাড়িয়ে দেবে? এখন সেটাই দেখা। মার্কিন যুক্তরাষ্ট্রের কঠিন ভিসা নীতির কারণে আজ সেখানে ভারতীয় ছাত্রছাত্রীরা পড়তে পারছে না। এখন এটাই দেখা ডোনাল্ড ট্রাম্প তার ভিসা নীতিকে আদৌ চেঞ্জ করে কিনা। ডোনাল্ড ট্রাম্প একটা জিনিস পরিষ্কারভাবে জানিয়েছে যে তার দেশে ইরাক, ইরান ও মধ্যপ্রাচ্য থেকে কোনো মুসলিম তাদের দেশে ঢুকতে দেবে না বা তাদের দেশে নাগরিক হতে দেবে না, কারণ এটা তাদের দেশের অর্থনৈতিক সমস্যার ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্রের বেকারত্ব বাড়ছে। কিন্তু এখানে একটা জিনিস দেখার বিষয়, ডোনাল্ড ট্রাম্প তার জিনিসটাকে, তার স্ট্যান্ড পয়েন্টটাকে সে ক্লিয়ার করছে। কিন্তু মোদীজি তার স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করুক যে ভারতে ঠিক শেখ হাসিনা কি জন্য রয়েছে এবং বাংলাদেশিরা ঠিক কি চাইছে, বাংলাদেশিদের অভিমতটা কি, বাংলাদেশের জনগণ ভারতের কাছে কি প্রত্যাশা করে, সেটা মোদীজি বুঝে দেখুক। তার এই নপুংসক নীতির জন্য আজকে সারা দেশ জ্বলছে। তিনি নাইজেরিয়া যাচ্ছেন, গিয়ে সর্বোচ্চ নাগরিকত্বের
সম্মান পাচ্ছে, আর এদিকে মণিপুর জ্বলছে। গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছে ঋষি সুনাক, কয়েকদিন আগে ওখানে প্রধানমন্ত্রী হয়েছিল। তো ঋষি সুনাক ভারতের প্রধানমন্ত্রী হলে, না, ঋষি সুনাক যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল তখন ভারতীয় মিডিয়াগুলো অত্যন্ত নাচানাচি শুরু করে এবং এই কথা বলতে শুরু করে যে ঋষি সুনাক ভারতীয় বংশোদ্ভূত। আরে বাবা, সে তো ভারতের নাগরিক নয়, সে আগে ভারতে ছিল, এখন ব্রিটেনের বসবাস করছে নাগরিক। সে কিন্তু আর ভারতের হিন্দুত্ববাদ নিয়ে গবেষণা করবে না, যে সে কিন্তু ব্রিটেনে গরুর মাংস খাওয়া বন্ধ করেনি। তাদের দেশে কি অর্থনৈতিক সমস্যা, সেই নিয়ে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু জিতে প্রধানমন্ত্রী হননি, তিনি রিচার্ড রসের কাছে হেরে গেছিলেন। এই নিয়ে আবার ভারতের মিডিয়ার পাগলামি করার কি আছে, যে তিনি এককালে ভারতে থাকতেন। এ নিয়ে নাচানাচি করার কোনো বিষয় নয় এটা। তিনি যেখানে কোনো ভারতীয় নাগরিক নেই, তো ভারতীয় বংশোদ্ভূত বলে তার কি লাভ? সে গ্রেট ব্রিটেনে থেকেছে, শর্ত পূরণ করেছে, তাই থেকে সে নাগরিক হয়ে, তো ভারতের তার কোনো অবদান আছে নাকি? কোনো অবদানই নেই। এই মিডিয়ার এই পাগলামিগুলো করে কেন আমি তো বুঝতে পারি না। ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় ভোটে লড়ছে, তাই নিয়ে এখানে পুজো আর্চা হচ্ছে, আর কতদিন পর বলবে যে এই দেশের লোকজন সব পাগল, পাগল না হলে পুজো করে। সেই দেশে কোথায় ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী হবে কি না হবে তাতে তোর কি? তোরা পুজো অর্চনা করে ফালতু টাকা খরচ করছিস, কোনো মনে হয় হিসাব করা? আর কদিন পর বলবে যে ভারতবর্ষে পাগল বাস করে। আজকে ভারতের সঙ্গে কোনো দেশেরই সম্পর্ক ভালো নয়। আজকে নেপালের সঙ্গে সম্পর্ক ভালো নয়, মালদ্বীপের সঙ্গে সম্পর্ক ভালো নয়, কানাডার সম্পর্ক ভালো নয়, এমনকি মালদ্বীপে একটা পর্যন্ত ভারতের সেনা নেই আছে। আমি কয়েকদিন আগে নেপালে গিয়েছিলাম, তো নেপালের মানুষ এই ভারতের হস্তক্ষেপকে পছন্দ করে না। নেপালে কালীপুর সীমান্ত নিয়ে এখন সমস্যা রয়ে গেছে। নেপাল ভারতের কিছু অংশকে তার মানচিত্রে দাবি করেছে নিজেদের করে। আজকে চীনের সঙ্গে, এমন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদী এমনভাবে হেলা চলছে, দেখে মনে হবে যেন শিশু কোলে দোলনা খাচ্ছে। অথচ চীনের সঙ্গে সীমান্ত সমস্যার কোনো সমাধানই হচ্ছে না। চীনের সৈন্যরা ভারতে ঢুকে 20 জন সেনাকে হত্যা করলো, আর প্রধানমন্ত্রী মোদী সেখানে গিয়ে একটু বড় বড় করে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, এইসব স্লোগান দিয়ে চলে এলো। তারপরে আর কিছু হয়নি। ইনি হচ্ছেন একটা দুর্বল প্রধানমন্ত্রী। ইনি ওই মিথ্যে একটু সার্জিক্যাল অ্যাটাক করতে ভালোবাসেন। এই পাকিস্তানে যেরকম বালাকোটে একটা মিথ্যে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, ঠিক অমন। ইনি হচ্ছেন মিথ্যুক প্রধানমন্ত্রী। আজকে কানাডার সঙ্গে তার কোনো সম্পর্ক ভালো নেই। কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ভারত সফরে এসেছিলেন এবং তার পরপরই ঘটে যায় বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী ঘটনা। হরদীপ সিং নামে একজনকে কানাডায় হত্যা করা হয় এবং সেই দোষ কানাডা ভারতের উপরে চাপায়, ভারতের এজেন্সির উপরে তার দায়ভার চাপানো হয়। তো এই ক্ষেত্রে কি হয়, কানাডার থেকে কিছু ভারতের যে দূত ছিল তাকে বহিষ্কার করা হয়, আর ভারতের যে কানাডার দূত থাকে তাকে ভারত থেকে বহিষ্কার করা হয়। ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক অবনতি ঘটেই চলেছে। শুধু তাই নয়, ভারতের একটা বিষয় ভাবতে হবে, সেখান থেকে কিন্তু বারবার
ভারতের এয়ারপোর্টে বোমা মারার হুমকি আসছে, এমনকি যে নতুন রাম মন্দির তৈরি হয়েছে সেখানেও কিন্তু বোমা মারার হুমকি আসছে কানাডা থেকে। কানাডার সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কিন্তু খুবই ভালো। আমরা যদি দেখি জওহরলাল নেহরুর পররাষ্ট্রনীতি কেমন ছিল, তার সঙ্গে যদি মোদীর পররাষ্ট্রনীতির আলোচনা করি, তার কিন্তু আকাশ আর পাতাল পার্থক্য। জওহরলাল নেহরু তার পররাষ্ট্রনীতিকে পঞ্চশীল নীতির উপর ভিত্তি করে গড়ে তুলেছিলেন। তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। প্রথমে বান্দান সম্মেলন হয় 1955 সালে, পরবর্তীকালে 1961 সালে তিনি জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তোলেন। যুগোস্লাভিয়ায় এই সম্মেলন হয়েছিল প্রায় 25টা দেশ মিলে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুগোস্লাভিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইরাক, ইরান, এবং আরব আমিরশাহী প্রভৃতি দেশ মিলে এই সম্মেলন হয়েছিল। মূলত 5টি নীতির উপরে এই সম্মেলন গড়ে উঠেছিল। এই 5টি নীতি কি? একে অপরের দেশে হস্তক্ষেপ করবে না, কেউ কোনো দেশে সামরিক ঘাঁটি স্থাপন করতে দেবে না, একে অপরের সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করবে, পরস্পরের সঙ্গে বন্ধুত্বমূলক আচরণ এবং সহযোগিতা করা, এবং বিশ্ব শান্তি স্থাপন ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলো যারা উপনিবেশবাদের হাত থেকে মুক্ত হতে পারেনি তাদের স্বাধীনতা অর্জন করা। এই জওহরলাল নেহরুর নীতি নিয়েই কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশ কিন্তু একটু একটু করে স্বাধীন হয়েছে, একদিনে কিন্তু স্বাধীন হয়নি। আজকে ইন্দিরা গান্ধী যখন বাংলাদেশে আক্রমণ করলো, বাংলাদেশ নয় পাকিস্তান, পূর্ব পাকিস্তানে আক্রমণ করলো, তার ফলে কিন্তু বাংলাদেশটা স্বাধীন হলো। আজকে ভারত সেখানে আক্রমণ করা পাকিস্তানকে বার্তা দিতে চেয়েছিল। পাকিস্তানকে বার্তা দেওয়ার জন্যই বাংলাদেশকে কিন্তু ইন্দিরা গান্ধী স্বাধীন করেছিল। তার কঠোর রাষ্ট্রনীতির কারণেই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজকে এরা যে সাফল্যটা ফলাচ্ছে সেটা কিন্তু তাদের সাফল্য নয়, এটা কিন্তু ইন্দিরা গান্ধীর সাফল্য। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক ভালোই ছিল, আবার রাশিয়ার সঙ্গে সমান্তরাল সম্পর্ক ভালো রেখেছিল। যদিও বিশেষজ্ঞদের মধ্যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক সেই সময় বেশি ভালো ছিল। রাশিয়ার সংবিধান থেকে সমাজতন্ত্র কথাটা ভারতের সংবিধানে যুক্ত করা হয়। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অনেক সময় ধূর্ত শিয়াল বলে উল্লেখ করেছেন। কেউ কেউ তাকে লোভী কাক বলতেও ছাড়েননি। আজকে ইন্দিরা গান্ধীর পররাষ্ট্রনীতির ভিত ছিল খুবই শক্ত। তিনি পাকিস্তানকে কিন্তু কড়া বার্তা দিতে দিয়েছিলেন। এর আগে ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল 1965 সালে। তারপরেই কিন্তু ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করল। 16ই ডিসেম্বর বিজয় দিবস উত্থাপন করা হলো। আজকে যে বিজয় দিবস নিয়ে বিজেপি কথা বলছে সেটা কিন্তু ইন্দিরা গান্ধীর আবিষ্কার। তো বন্ধুরা, আমি একটা জিনিস বলতে চাইছি এইটাই, যে ভারতের পররাষ্ট্রনীতি কি আদৌ উন্নতি হবে, না এইরকম নপুংস পররাষ্ট্রনীতিতেই থেকে যাবে? এইরকম দুর্বল পররাষ্ট্রনীতি হতে থাকলে ভারতের উন্নতি হবে না। তো এটা থেকে মুক্তির উপায় কি? এটা থেকে মুক্তির উপায় আছে। ভারতকে একটা শক্ত স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে। আসলে এমন একটা জিনিস হয়ে গেছে এখন যে পররাষ্ট্রনীতি বলতে বোঝায় সাম্প্রদায়িক নীতিকে। অর্থাৎ হিন্দুত্ববাদী শক্তিরা মনে মনে যে পররাষ্ট্রনীতিকে চায়, মোদী সেই পররাষ্ট্রনীতিকে প্রণয়ন করতে চায়। অর্থাৎ বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে তাতে যেন মনে হচ্ছে ভারতীয় মুসলমানদের হাত আছে। আচ্ছা, ওইখানে কিছু হিন্দু অত্যাচারিত হয়েছে, সেইটা এই দেশে তুলে এই দেশের মুসলমানদেরকে অত্যাচার করো, মারো, কাটো, এই জিনিসটাই তিনি বোঝাতে চাইছেন।
যে ওই দেশে তো আমি কিছু করতে পারছি না, এই দেশের মুসলমানদের মারো কাটো এবং এই দেশের মুসলমানদের ভীত সন্ত্রস্ত করে রাখো, তাহলেই আমাদের সব থেকে বড় জয়। যেখানে সেখানে মন্দির খোঁজা, যেখানে সেখানে শিবলিঙ্গ খোঁজা, এটা এদের অভ্যাসে পরিণত হয়েছে। তো ভারতকে বেশি করে ধর্মনিরপেক্ষ হতে হবে। আজকে ভারতে আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যে মোদিজি ধ্বজভঙ্গ নীতিকে অবলম্বন করেন, তার আদৌ সন্তান হয়নি, তিনি ছিলেন নপুংসক। তো আজকে তিনি সমস্ত ভারতবাসীকে নপুংসক করে দিতে চাইছেন। যদি বলি কেন এবং কিভাবে করছেন? ভারতে 74% মানুষ অপুষ্টিতে ভুগছে, তারা ঠিকঠাকভাবে খাবার পায় না। আর ভারতের 27% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করছে, তারাও ঠিকঠাকভাবে জীবনযাপন করতে পারছে না। এবং তাই না, ভারতের বেশিরভাগ মানুষ 40-এর নিচে এখন হার্ট অ্যাটাক করছে অল্প বয়সে। তাদের মাথায় দুশ্চিন্তা, ঠিকঠাকভাবে আয় নেই, বেকারত্ব, অর্থনৈতিক অসাম্য, কৃষক আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে। তো এইভাবে ভারত যদি অপুষ্টিতে ভোগে, তাহলে তো ভারত তো নপুংসকে পরিণত হবে। ভালো যৌন ক্ষমতার অধিকারী হতে গেলে তাকে ভালো খাবার দাবার করতে হবে, না হলে তো একদিন পুরো ভারতবর্ষ এরকম নপুংসকে পরিণত হবে। এমনিতেই দেখা যাচ্ছে ভারতের যে সমস্ত পুরুষ, তাদের দৈনন্দিন সেক্স ক্ষমতা কমে যাচ্ছে, এটা পরিসংখ্যান বলছে। এর জন্য মোদিজিই দায়ী, কারণ ভারতের মানুষের এখন ঠিকঠাক খাওয়া হচ্ছে না, মাথায় ঋণের বোঝা, করের বোঝা, ফাইন্যান্সিয়াল লোনের জর্জরিত সবাই। মোদিজি বলেছিল একটা কথা রাম মন্দির করার পরে, যে ভারত নতুন করে স্বাধীন হয়েছে। তো আমার মতে ভারত কিন্তু স্বাধীন হয়েছে 1947 সালে। তো ভারত প্রথম একবার স্বাধীন হলো, রাম মন্দির হবার পরে দ্বিতীয়বার স্বাধীন হলো। তো ভারত দ্বিতীয়বার স্বাধীন হবে যদি মোদিজি ক্ষমতাচ্যুত হয়। আমার মতে সেই দিন আমি নতুন করে জাতীয়তাকে উত্তোলন করবো আবার, যেদিনকে মোদি বিদায় নেবে। মোদি বিদায় নেওয়ার সাথে সাথে ভারত আবার একটা শক্তিশালী দেশে পরিণত হবে, আবার তার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনবে। ভারত যখন তৃতীয়বার স্বাধীন হবে, তখন নতুন করে স্বাধীনতার সূর্য উত্তোলিত হবে। ভারতের মানুষ